দর্শক, আমন্ত্রণ বিজনেস স্টুডিওতে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ইউটিউব সহ ডিজিটাল প্ল্যাটফর্মকে ভ্যাটের আওতায় আনার কাজ করছে এনবিআর। কমে যেতে পারে অর্ধেক বিজ্ঞাপন, ধারণা স্থানীয় উদ্যোক্তাদের। ক্রমেই অস্থির হয়ে উঠেছে চালের বাজার। ধানের দর বেড়েছে মন প্রতি 150 টাকা, পাইকারি থেকে খুচরা পর্যন্ত ছড়িয়ে পড়েছে প্রভাব। কাঁঠালের বাম্পার ফলনের পরও দুশ্চিন্তায় বাগানিরা। করোনার ধাক্কায় ব্যাহত হচ্ছে বাজারজাত, উঠছে না উৎপাদন খরচ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সাথে আছে আমি সাইফুদ্দিন রবিন। বাংলাদেশে ভ্যাট নিবন্ধনের আওতায় এসেছে টেক জায়ান্ট গুগল, অ্যামাজন এবং ফেসবুক। ইভেন ইউটিউব সহ আরও 40টির বেশি ডিজিটাল প্ল্যাটফর্মকে এবছরের মধ্যে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার জন্য কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড। সংস্থাটি মনে করছে এই খাতে সরকারের সঠিক রাজস্ব প্রাপ্তি নিশ্চিত হবে। বৈশ্বিক ডিজিটাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের খরচ অর্ধেকে নেমে আসবে বলে মনে করছেন স্থানীয় উদ্যোক্তারা। এদিকে বাজারে বিস্তৃত হওয়ায় বৈশ্বিক টেক জায়ান্টদের ঢাকায় অফিস খোলার উদ্যোগ নিচ্ছে সরকার। বাংলাদেশে ব্যবসার জন্য বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার BIN নিয়েছে বিশ্বের প্রভাবশালী টেক জায়ান্ট গুগল, অ্যামাজন এবং ফেসবুক। এখন বাংলাদেশ থেকে প্রাপ্ত সব আয়ের উপর 15% ভ্যাট দেওয়ার পাশাপাশি বছর শেষে মোট টার্নওভারের রিটার্ন জমা দেবে কোম্পানি তিনটি। এছাড়া ইউটিউব, নেটফ্লিক্স, স্কাইপি সহ 40টির বেশি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মকে এবছরই ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে চায় এনবিআর। যেহেতু যথেষ্ট ট্রান্সপারেন্ট ছিল না এবং আমরা যেহেতু বুঝতে পারছিলাম না যে এটা সঠিকভাবে সরকারের প্রাপ্য ট্যাক্সটা আদায় হচ্ছে কিনা, এখন যখন তারা একটা দায়বদ্ধতার মধ্যে আসলো গুগল, অ্যামাজন, তখন সরকারের পক্ষে এটা সুবিধাজনক হয়ে গেল যে তারা এখন বুঝতে পারবে এবং তাদের কাছ থেকে অ্যাকাউন্টসটা নিতে পারবে। বৈশ্বিক ডিজিটাল প্ল্যাটফর্মগুলো নিবন্ধনের আওতায় আসায় সুবিধা পাবেন স্থানীয় উদ্যোক্তারা। প্রচারের খরচ অর্ধেকে নেমে আসবে এমন অভিমত তাদের। সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে আমরা বিডিএস এবং টিডিএস দুইটাই হচ্ছে আমাদের পকেট থেকে যেত, যেটা অ্যাকচুয়ালি তাদের খরচ। সো আমরা যে $1 খরচ করতাম সেখানে $2 খরচ চলে আসতো, $1 সমপরিমাণ। তো এখান থেকে আমরা বেঁচে যাব প্রথমত। সো আমাদের দেখা যায় যে মার্কেটিং বাজেট যেটা সেটা কমে আসবে, কিংবা হচ্ছে আমরা ডাবল মার্কেটিং করার সুযোগ পাবো। চতুর্থ শিল্প বিপ্লবে বিশ্ব বাণিজ্যে প্রযুক্তি নির্ভরতা বা প্রযুক্তি সংশ্লিষ্টতা আরও বাড়বে। সঠিক রাজস্ব আহরণ নিশ্চিত করতে হলে সংগ্রহ ব্যবস্থাপনায় প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিদরা। ব্যবসার যে মাধ্যমটা যে পরিবর্তন, ইলেকট্রনিক মাধ্যমে যে ট্রান্সফরমেশন হচ্ছে, সেখানে যে আপনার পেমেন্টও যেহেতু ইলেকট্রনিক হচ্ছে, কাজে এখানে ভ্যাট, ট্যাক্সেশন, অন্যান্য যে সরকারি জায়গাগুলো, এগুলোকে আধুনিকরণ দরকার, যাতে এই ইলেকট্রনিক মাধ্যম থেকে তারা যেন সরাসরি এই তথ্যগুলো পেতে পারেন, পেয়ে সেটাকে হিসেবের ভিতরে যেমন আনতে পারেন, সেমনি কেউ ফাঁকি দিচ্ছেন কিনা সেটাও বুঝতে পারেন। বৈশ্বিক ডিজিটাল মিডিয়ায় বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেয় টেলিকম খাতের প্রতিষ্ঠানগুলো। এছাড়াও ই-কমার্স এবং এপ-কমার্স মিলিয়ে আরও প্রায় 3 লাখ প্রতিষ্ঠান এই মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আসছে। বছরে এর পরিমাণ 2,500 কোটি টাকার বেশি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। টেক জায়ান্টদের কাছ থেকে ভ্যাট আদায়ের বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ফরেন ট্রেড ইনস্টিটিউটের মহাপরিচালক আলী আহমেদ। আলী আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই জানতে চাই, এইসব টেক জায়ান্টদের কাছ থেকে, বিশেষ করে গুগল, অ্যামাজন, এদের কাছ থেকে ফেসবুক সহ ভ্যাট আদায়ের চ্যালেঞ্জটা আসলে কি? এদের সম্পর্কে ব্যাপারে চ্যালেঞ্জ সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিয়ম হলো বাংলাদেশের সীমারেখার মধ্যে যে কোনো উৎপাদন কিংবা সেবা প্রদান, সেটার জন্য ভ্যাট দিতে হবে। সেই জন্য ফেসবুক, গুগল ইত্যাদি এখানে যেহেতু তারা কাজ করছে, এখানে মানুষ তার সুবিধা পাচ্ছে, ভোগ করছে, সেই জন্য ভ্যাট দিতে হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে, চ্যালেঞ্জ যেটা আপনি বললেন, সেটা হচ্ছে এদের অফিস এখানে নাই। অফিস হচ্ছে দেশের বাইরে, এখানে শুধু শূন্যতার মধ্যে আমরা ইন্টারনেটের মাধ্যমে পাই, সেজন্য আদায় করাটা খুব চ্যালেঞ্জ। সেজন্য প্রথমেই দরকার তাদের নিবন্ধন, এবং নিবন্ধন নেওয়ার জন্য দরকার হচ্ছে এই দেশে অফিস করা, যেটা তারা এখন করেছে। সুতরাং এখন থেকে আশা করা যায় এই অফিসে হিসাব পাওয়া যাবে এবং হিসাব নেওয়া যাবে যে এই দেশ থেকে কতগুলো বিজ্ঞাপন হলো, কি আয় হলো, সেই অনুসারে যেটা প্রযোজ্য আর সেই হারে তারা ভ্যাট বা মূল্য সংযোজন কর
দিতে বাধ্য থাকবে, না দিলে জরিমানা হবে। আরেকটা বিষয়, রাজস্ব ব্যবস্থাপনায় কোনো ধরনের সংস্কার প্রয়োজন কিনা এবং কি ধরনের সংস্কার প্রয়োজন বলে মনে করছেন? না, প্রয়োজন তো বটেই, কারণ এই দেশে ফেসবুক, গুগল ইত্যাদি যে মাল্টিন্যাশনাল স্ট্রিমিং সার্ভিস গুলো কাজ করছে, তারা অনেক টাকা বিজ্ঞাপনে পাচ্ছে, অন্যান্য ভাবে আয় করছে, সেটা মূল্য সংযোজন কর প্রদেয় দিতে হবে তাদের। সুতরাং এইদিকে কিন্তু এটা হচ্ছে যে এতদিন এটা ফাঁকি গেছে, এতদিন এটা দেওয়া হয়নি, এটা তারা দেয়নি, আদায় করা যায়নি, সেইখানটাই হচ্ছে তাদের ফাঁকি হয়েছে। কিন্তু এখন সেইটার ব্যাপারে একটা কথা বলা যায়, যে সেটা হচ্ছে উন্নত দেশগুলোতেও তাদের কিন্তু প্রথম থেকেই ভ্যাট নিতে পারেনি। অনেক দেশে তো প্রায় গন্ডগোল লাগার মতো মামলা মোকদ্দমা হয়েছে, এখন তারা নিবন্ধনে আসছে এবং এখন থেকে দেবে। তবে একেবারে আইনগত ভাবে এতদিন যে কাজ তারা করে এসছে, এখানে মূল্য সংযোজন কর দেয়নি, সেটা তাদের উপরে এখন প্রাপ্য হয়ে গেল এবং তাদের দেওয়ার দায়িত্ব হয়ে গেল আইনগতভাবে। সরকার সেটা কিভাবে আদায় করবেন অথবা অ্যাটল করতে পারবেন কিনা, না হলে কিন্তু জরিমানা করার বিধান আছে। কিন্তু সরকার কি পদক্ষেপ নেবেন তাদের উপরে, জাতীয় রাজস্ব বোর্ডের উপরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। কথা বলছিলেন টেক জায়ান্টদের কাছ থেকে ভ্যাট আদায়ের বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে যোগ দিয়েছিলেন ফরেন ট্রেড ইনস্টিটিউটের মহাপরিচালক আলী আহমেদ। জাতীয় সংসদে চলছে বাজেট অধিবেশন, সরাসরি যাচ্ছে সেখানটায়। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, মাননীয় সদস্যবৃন্দ। আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দেব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হলো। আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দেব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা নওগাঁয় ক্রমেই অস্থির হয়ে উঠছে ধান চালের বাজার। পাইকারি থেকে খুচরা পর্যন্ত ছড়িয়ে পড়েছে প্রভাব। বলা হচ্ছে সংকট নেই, তাহলে কেন এই পরিস্থিতি? হাটবাজার ঘুরে উত্তর খুঁজেছেন সহকর্মী শফিক ছোটন। নওগাঁর আবাদপুকুর হাট। চলতি সপ্তাহে ধানের সরবরাহ কম, দাম বেড়েছে মন প্রতি 150 টাকা। ভরা মৌসুমে ধানের দর কম ছিল, কৃষকের গোলা শূন্য হবার পর বেড়েছে। ধান নাই বললে চলে কৃষকের, আবার নতুন করে আবাদ করলে গান আউশের আবাদ করলে গান কৃষকের ঘরে ধান পড়ায় শেষের দিক দিয়ে ওই 2-4 মন করে আসে, সেটা অল্প অল্প করে নিয়ে আসবে। প্রচুর আমদানি ছিল, এখন বর্তমান ধীরে ধীরে কৃষক বেচে শেষ করে দিছে। কৃষকের ঘরে আর ধান নেই, তো ধান শেষের দিকে, এই কারণে ধানের দাম একটু বাড়তেছে। চাষিরা বলছেন মজুত হয়েছে মিলারদের গুদামে, কিন্তু মিলার ও আড়তদারদের দাবি এবছর ধানের অবৈধ মজুত করে তুলেছেন পুঁজিপতিরা, ফলে অস্থির হচ্ছে বাজার। ট্রেড লাইসেন্স সাধারণত একটা আছে, তারা হয়তো 15 মন, 20 মন, 30 মন, 50 মন ধান রাখতে পারবে, কিন্তু তারা রাখতেছে শত শত মন। সেখানে একটা বড় ধনের শর্টেজ হচ্ছে। আনসিজনে গেলে দাম বেশি হবে, ওই জন্য সবাই একটু করে টানা টানা রাখছে। কিছুদিন পর তার ধান পাওয়া যাবে না। এখন বাজারত হয়তো 2 গাড়ি ধান যদি পান, 2-4 হয়তো 10 দিন 15 দিন পর তার 2-4 গাড়ি আর ধানের আর আমদানি হবে না। কদিন ধরে অস্থির চালের দর, সপ্তাহে বেড়েছে বস্তা প্রতি 300 টাকা পর্যন্ত। লাগাম টানতে অবৈধ মজুদ ভাঙার তাগিদ দিচ্ছেন অনেকে। করোনার কারণে ওই সমস্ত সেক্টরে ভালো ব্যবসা না থাকার কারণে এই সমস্ত টাকাগুলো ধান এবং চালে পার হয়ে আসছে, এবং আমার জানা মতে বিভিন্ন পর্যায়ে যারা ধান চালের ব্যবসায়িক নয় সে সমস্ত জায়গায় চাল এবং ধান মজুদ হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন দেশে ধান চালের সংকট নেই, ইরিবুড়ো উৎপাদন ও আমদানি সহ সরকারি ও বেসরকারি পর্যায়ে মজুত আছে প্রায় 2 কোটি মেট্রিক টন। এই সময় সরকারি উদ্যোগ নেওয়া খুবই জরুরি। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। তাদের ওই চালবাজারের পরিস্থিতি জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুল হক। মাহফুজ, চাল উৎপাদনকারী জেলা হিসেবে শীর্ষে হচ্ছে দিনাজপুর। আপনার কাছে কি জানতে চাই, হঠাৎ করে দাম কেন বাড়ছে? হ্যাঁ রবিন, আপনি যেমনটি বলেছেন, দিনাজপুর হচ্ছে ধানের জেলা দিনাজপুর,
এবং সর্বোচ্চ ধান চাল উৎপাদন হয়ে থাকে এই দিনাজপুর জেলা থেকে। আমরা আজকে দিনাজপুর বাহাদুর বাজারে এসে ব্যবসায়ীদের সাথে যতটুকু জানতে পেরেছি, তারা বলেছে মূলত ধান উৎপাদন হয়েছে ঠিকই, কিন্তু যে পরিমাণ ধান উৎপাদন হয়েছে গত বছর মিলাররা যেভাবে ধান স্টক করেছিল সেই স্টক অনুযায়ী আপনার তারা বেশি লাভবান হয়েছিল এবং এই লাভের আশায় এবারও তারা শুরুতেই ধান চাল স্টক করে ফেলেছে এবং এই স্টক করার কারণে এখন মূলত চালের বাজারটি চলে গেছে মিলারদের হাতে। মিলাররা যে ইচ্ছামতো ধান স্টক করে রেখেছে, তারা যেভাবে চাল বাজারে ছাড়ছে তাদের ইচ্ছামতো দর নিয়ন্ত্রণ করতেছে এবং তারা যেই দরে চাল বিক্রি করতেছে সেই দরে চাল ব্যবসায়ীরা কিনতে বাধ্য হচ্ছে এবং স্বাভাবিকভাবেই ব্যবসায়ীরা সেভাবে চাল বিক্রি করছে। আমরা গত 1 মাসের ব্যবধানে দেখা গেছে 28 চাল এবং 29 চাল, যেটা সচরাচর সকল শ্রেণীর মানুষ খেয়ে থাকে, সেই চাল কেজি প্রতি বেড়ে গেছে 2 থেকে 3 টাকা করে। আবার সবচেয়ে বেশি যেই আলোচিত ধান সেটা হচ্ছে মিনিকেট। এই মিনিকেট চালটি কেজি প্রতি 4 থেকে 5 টাকা করে বেড়ে গেছে। এর মূল কারণ হচ্ছে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। রবি মাহফুজুল হক দিনাজপুর থেকে জানাচ্ছিলেন। ছাদে গন্ধে সুস্বাদু হওয়ায় গাজীপুরের কাঁঠালের সুনাম ও সুখ্যাতি রয়েছে দেশের সর্বোচ্চ। এবারও কাঁঠালের ফলন ভালো হলেও দুশ্চিন্তায় বাগানিরা, কারণ করোনার 2 বছর ধরে কাঁঠালের ন্যায্য দাম পাচ্ছেন না তারা। সাইকেলে, ঠেলাগাড়ি ও পিকআপ ভ্যানে করে আসা বিক্রেতাদের ফিরতে হচ্ছে মলিন মুখে। উঁচু ভূমি আর আবহাওয়ার জন্য কাঁঠালের ফলন বেশ ভালো হয় গাজীপুরে। চলতি বছরে গাছে গাছে কাঁঠালের দেখা মিলবে, কিন্তু গেল বছরের মতো এবারও পরিস্থিতি অনুকূলে নয়। করোনার কারণে কাঁঠালের দাম পাচ্ছেন না বাগানিরা। কাঁঠাল বাজারে নিয়ে যায়, অপেক্ষা রাখে যে কাঁঠাল দাম না, কাঁঠাল আমরা নিয়ে বেচতে পারি না, কাঁঠাল দামই হয় না। এই যে কাঁঠাল নিয়েছি এখন বিক্রি করতে পারতেছি না, বাকি চাইতেছে। পুষ্টিগুণের দিক দিয়ে অনন্য এই সুস্বাদু কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, কার্বোহাইড্রেট, প্রোটিন, খনিজ পদার্থ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফ্যাট ও ফাইবার সমৃদ্ধ এই ফলটি যেমন উপকারী, তেমনি কাঁঠালের বিচিতেও রয়েছে বহু পুষ্টিগুণ। গাজীপুরে কাঁঠাল আপনার অনেক মিষ্টি হয়, সুস্বাদু হয় এবং এই কারণে এবং জনপ্রিয়তা। খাওয়ার স্বাদ সুস্বাদু এবং এটা হলুদ র হয়। গেল বছর পাইকারি বাজারে প্রতি পিস কাঁঠালের দাম উঠে 5 থেকে 20 টাকায়। এবার কিছুটা বাড়লেও তাতে সন্তুষ্ট নয় বাগানিরা। তারা বিভিন্ন অজুহাত করে, এই ভাড়া বেশি বেশি, কিন্তু আমার এই কাঁঠাল বেচা তো আমরা সেই উচিত মূল্যটা পাচ্ছি না। তাও তো পাইকারি পড়তে হারে না, রাস্তাঘাটে পুলিশে বইবার দেয় না, নানান পরিবেশের নিয়ে আমরা পয়সা কিছু কম পাইতেছি। কাঁঠাল বাজারজাত করায় সহযোগিতা করছে কৃষি বিভাগ। এছাড়া রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান কৃষি কর্মকর্তা। গাজীপুরে একটি কাঁঠাল প্রসেসিং সেন্টার স্থাপনের সরকার হয়তো শীঘ্রই সেই বিষয়ে উদ্যোগ নেবে। এর ফলে কাঁঠাল একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে আমরা আশা করি যে কৃষক তখন একটি সুলভ মূল্যে কাঁঠাল বিক্রি করতে পারবে। এবছর ৯,৩৮০ হেক্টর জমিতে কাঁঠালের বাগান করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 টন। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। খাগড়াছড়ি থেকে মৌসুমি ফল বাজারে খবর জানবো সহকর্মী শাহরিয়ার ইউনুসের মাধ্যমে। শাহরিয়ার, খাগড়াছড়িতে কাঁঠাল ছাড়াও আম, জামের মতো মৌসুমি ফলের হাট বসে, আপনার মাধ্যমে একটু সেই হাটের বেচা বিক্রি খবর জানতে চাই। রবিন, আপনি জানেন যে পার্বত্য জেলা খাগড়াছড়ি একটি পর্যটন নগরী। এছাড়াও আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে এখানে এটি একটি কৃষি নির্ভর জেলা বলা যায়, কারণ বছরের কোনো না কোনো সময়ে কিন্তু এখানে বিভিন্ন ফল ফলাদি উৎপাদন হয় এবং কৃষি জমির পরিমাণ কম হলেও এখানে কিন্তু ফলের উৎপাদন কিন্তু সারা বছরই থাকে। তো তারই ধারাবাহিকতায় এবছর কিন্তু এখন মৌসুমি ফলের সিজন চলছে। তো তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ির জেলার বিভিন্ন হাট বাজারে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস সহ বিভিন্ন মৌসুমি ফল কিন্তু বাজারে উঠছে। তো এর মধ্যে আমরা যদি বলতে যাই যে খাগড়াছড়িতে এবছর কাঁঠালের উৎপাদন কিন্তু ভালো হয়েছে। আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এবছর 2,998 হেক্টর কৃষি জমিতে কাঁঠালের আবাদ হয়েছে। আর তার মধ্যে কিন্তু হেক্টর প্রতি 47 মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হয়েছে বলে আমি জানতে পেরেছি। আর এই বছর ফলন ভালো হওয়ার পাশাপাশি কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে একটু তুলনামূলক অন্যান্য বছরের তুলনায় কম, কারণ হচ্ছে
করোনায় একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ বাইরের ক্রেতারা কিন্তু খাগড়াছড়িতে আসছে না, না আসার ফলে এখানকার যে উৎপাদিত কাঁঠাল হচ্ছে সেগুলো দেশের বিভিন্ন মানে জেলার চাহিদা মিটিয়ে কিন্তু দেশের বিভিন্ন জেলায় চট্টগ্রাম, ফেনী, ঢাকা সহ বিভিন্ন জায়গায় ক্রেতারা এসে কিন্তু নিয়ে যান, কিন্তু এবছর করোনার কারণে ক্রেতারা আসেনি। আর এছাড়া অন্যান্য বিষয় বলতে গেলে আম, জাম সহ মোটামুটি চাহিদা ভালো আছে, তবে কৃষকরা কিন্তু একটু দুশ্চিন্তায় আছে। আর এছাড়া কৃষি বিপণন ও মার্কেটিং থেকে কিন্তু বা চাষিদেরকে নিশ্চিত করার জন্য, বাজার সুবিধা নিশ্চিত করার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তারা এটিও বলেছেন যদি একটি হিমাগার থাকে তাহলে হয়তো চাষিরা অনেক বেশি সুবিধা ভোগ করতে পারতেন। রবিন, ধন্যবাদ সহকর্মী শাহরিয়ার। এই ছিল বিজনেস স্টুডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।